আমার স্ত্রী শিখা ওর কলেজ লাইফের বন্ধু সাতজনের সাথে সহবাস করছে। জানালা দিয়ে রুমের ভেতরে তাকাতে দেখি এই অবস্থা। কাল আমার স্ত্রী শিখার জন্মদিন, তাই একটা শাড়ি কিনে বাসায় আসলাম। বাসায় এসে দেখি রুমের ভেতর লক করা। আমি ওকে ডাক দেবো, তখনই মনে হলো ভেতর থেকে কিছু শব্দ ভেসে আসছে। শিখা কি যেন বলছে। এবার আমি ওকে না ডেকে জানালার কাছে গেলাম। জানালা খোলাই ছিল। আমি জানালার কাছে গিয়ে যা দেখলাম তা জানেন? ওকে ওই অবস্থা দেখে আমার সারা শরীরে বিদ্যুৎ খেয়ে গেল। আমি তাড়াতাড়ি বাসার বাইরে চলে এলাম। রাস্তার পাশে একটা বেঞ্চে বসে পড়লাম। আমার শরীরে দিয়ে ঘাম ঝরছে, হাত পা অবশ হয়ে আসছে। ওর জন্মদিনে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম, কারণ যেদিনে ওর জন্মদিন ঠিক সেই তারিখে আমাদের বিবাহ বার্ষিক। আর এটা আমাদের প্রথম বিবাহ বার্ষিক, তাই আমি বেশি এক্সাইটেড। কিন্তু এইমাত্র যা দেখলাম তাতে আমার সমস্ত আনন্দ মাটিতে মিশে ধূলিসাৎ হয়ে গেছে। হারিয়ে যাচ্ছে স্বপ্নগুলো, যে স্বপ্নগুলো ছিল খুব সাজালো গোছালো। দুটি মন একাকার হয়ে এই স্বপ্নগুলো বুঝেছিলাম। আমার আজ ভাবতে কষ্ট হচ্ছে কি এই সেই শিখা যে আমার হাতে হাত রেখে বলেছিল, আমি শুধু তোমার সূর্য, আমি সূর্যের শিখা হয়ে বাঁচতে চাই অজীবন, আমি তোমার আলোয় আলোকিত হতে চাই। দিবি না আমার সে অধিকার? শিখা, দেব তো, কিন্তু শিখা তুমি জানো আমি অনাথ। আমার যার করে কেউ নেই বাড়ি গাড়ি টাকা পয়সা। অনেক কষ্টে লেখাপড়া করেছি আমি। আমার কিছু চাই না, শুধু তোমাকে চাই। আর তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাও আবার নিজের যোগ্যতায়। দেখো তোমার একটা চাকরি হয়ে গেলে আমরা ঠিক মানিয়ে নিতে পারবো। শিখা, এই কথাগুলো মনে পড়ছে আর চোখ দুটো ঘোচালো হয়ে আসছে। কাঁদতে ভুলে গেছি, তাই চোখ দিয়ে পানি ঝরে না। শিখার বাবা মা আমাদের সম্পর্কটা জেনে গিয়েছিল। তারা শিখাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইলেও আমার হাত ধরে চলে আসে, যার ফলশ্রুতিতে ওর বাবা ওকে তার কাছে মৃত বলেছেন। তবুও শিখা আমার সাথে থাকার জন্য চলে আসে। আর সেদিন সব ছেড়ে চলে আসে। সেই দিন ছিল জন্মদিন। শিখা চলে আসছে সেদিন আমরা বিয়ে করে নিয়েছিলাম। কয়েকদিনের মধ্যে আমার একটা চাকরি হয়ে গেল। ভালোই কাটছিল আমাদের জীবন, কিন্তু এখন সব এলোমেলো হয়ে গেছে। তবে আমার বিশ্বাস হচ্ছে না শিখা আমার সাথে এরকম করবে। কিন্তু এইমাত্র যা দেখলাম তা তো মিথ্যা না। এর মাসুল শিখাকে দিতেই হবে। অপবিত্র হয়ে বেঁচে থাকার কোনো অধিকার ওর নেই। ও আমার মনটাকে খুন করে ফেলেছে। আমি মেরে ফেলবো ওকে। শুধু ওকে নয়, ওর বেস্ট ফ্রেন্ড সাতজনকেও। আগে ওকে তো মারে, তারপর না হয় নিজেও মরবো। কারণ এত কষ্ট নিয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি বাসা থেকে বের হয়ে এসেছি 10টা বাজে, এখন প্রায় 11টা বেজে গেছি। তার মানে 1 ঘন্টা ধরে এখানে বসে আছে। না বসে থাকলে চলবে না। আমি এখন ওদের প্রাপ্য ফিরিয়ে দেব। হ্যাঁ, ওরা যেমনটা করছে ঠিক তেমনটা আমি ওদের প্রাপ্য ফিরিয়ে দেব। আমি বাসার সামনে আসতে দেখি 7জন মাত্র বাসা থেকে বের হচ্ছে। না, আমি আর পারছি না। সাজা না পেলে চলে যাবে, এটা হতে পারে না। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে রইলাম আর চারদিকে চোখ বুলে দেখতে লাগলাম কিছু পাই কিনা। একটা লাঠি দেখতে পেলাম। ওইদিকে 7জন বাসার গেটের কাছে পৌঁছে গেছে। আমি লাঠিটা তুলোর পেছন থেকে একটা বাড়ি মারলাম ওর মাথার বরাবর। 7জন অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি 7জনকে নিয়ে গেলাম একটা বিশাল জঙ্গলে। সেখানে গিয়ে দেখলাম এখনও 7জনের জ্ঞান ফিরেনি। আমার জন্য ভালোই হলো। ওর জ্ঞান ফিরলে বাঁচার জন্য অনেক চেষ্টা করতে পারে। তাই ওকে একটা দড়ি দিয়ে হাত পা বেঁধে দিলাম। এবার একটা গাছের ডাল ভেঙে মাথা কয়েকটা বার ভালে দিলাম গায়ের সমস্ত শক্তি দিয়ে। 7জন ছটপট করতে লাগলো, কিন্তু কিছু বলতে পারছে না আর নড়তেও পারছে না। আমি আরও কয়েকটা বার দিয়ে ওর মুন্ডুটা গড়িয়ে দিয়েছি। ওর নিথর দেহটা মাটিতে পড়ে আছে। আমি ওখান থেকে চলে আসলাম, কারণ আমি চাই ওর লাশটা শিয়াল কুকুরটা খাক। তাই মাটি চাপাও দেয়নি। আমার সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছে। আবার শিখার পালা। শিখাওকেও মরতে হবে। আজ আমার মাথায় রক্ত চড়ে গেছে। সে ছোটবেলা থেকে কষ্ট পেতে পেতে এতখানি বড় হয়েছে, এখনও আমাকে কষ্ট দিতে মন চায়, তাই না? আমার ভালোবাসাকে অপমান করার শাস্তি পেতেই হবে তোমার। আমি তো কষ্টে কষ্টে মরে যাব, কিন্তু তোমার মতো বিশ্বাসঘাতকে বেচতে দেব না। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 12:30 বেজে গেছে। আমি মোবাইলে টর্চ জ্বেলে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। 7জনকে খুন করে মাত্র বাসায় ফিরলাম আমার স্ত্রীকে খুন করব বলে। আমার যত কষ্ট হোক আমাকে মারতেই হবে। তাই আমার রুমের দিকে গেলাম। এবার দরজাটা খোলা ছিল, তাই ভেতরে গেলাম। কিন্তু রুমে গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।